সেজন্য এখন আরও একটি শ্রেণীর মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, এপস্টিন কি সত্যি সত্যি মারা গিয়েছিল নাকি পুরো বিশ্বের মানুষের কাছে তাকে মৃত সাজানো হয়েছে। ওরা ভালো করে জানত এপস্টিন যে লেভেলের ক্রাইম করেছে পুরো বিশ্বের কোনো আইনে তাকে বাঁচানোর জন্য কোনো ধারা খুঁজে পাওয়া যাবে না। সো এটা তাদের জন্য বেটার অপশন তাকে মৃত ঘোষণা করা এবং লুকিয়ে ফেলা, কারণ একমাত্র মৃত ব্যক্তির উপরে কোনো শাস্তি প্রয়োগ করা হয় না। এবং এই যে নকল মৃত্যুর ঘটনা সাজানো, এটা কিন্তু নতুন কিছু না। মাইকেল জ্যাকসনের ব্যাপারেও এরকমটি প্রচলিত ছিল বহু আগে থেকেই। এবং আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে হ্যাক হয়ে যাওয়া লিকড ডকুমেন্ট আমার কাছে এসেছে, যে একটা সময় পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, যাকে একইভাবে একটি ঘটনা সাজিয়ে মৃত ঘোষণা করা হয়, কিন্তু পসিবিলিটি খুব বেশি সেও এখন জীবিত আছে। সে বিষয়ে আসছি নেক্সট এপিসোডে। খুব সম্ভবত পাকিস্তান বনাম আফগানিস্তান যুদ্ধ নিয়ে অনলাইনে রিসার্চ বা ঘাটাঘাটি করছিলাম। ঠিক সে সময় রেডিটের একটি হেডলাইনে আমার চোখ হাটকে যায়। কোনো এক অজ্ঞাত ব্যক্তি কিছু স্ক্রিনশট এবং ডকুমেন্ট সহ একটি পোস্ট শেয়ার করেছে। তার শেয়ার করা ডকুমেন্টে ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা উল্লেখ করা ছিল। তাদের ব্যাপারে ব্যতিক্রম কিছু ইনফরমেশন দেয়া ছিল। সম্পূর্ণ পোস্ট পড়া শেষ হলে পোস্টের লিঙ্ক আমি কম্পিউটারে সেভ করে রাখি, যেন পরবর্তীতে সেটি খুঁজে বের করতে সহজ হয় এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। পোস্টের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেব, যেন আপনারা নিজেরা ঢুকে দেখে নিতে পারেন। তো আমি যেটা পেয়েছিলাম সেটার হেডলাইন অনেকটা এরকম ছিল, OBL ডেথ ওয়াজ ফেক উইথ প্রুফস। OBL বলতে কাকে বোঝানো হয়েছে সেটা অনেকেই ভালো করে জানেন, যাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে ইরাক এবং আফগানিস্তানের নিরীহ মুসলমানদেরকে কতল করা হয়েছিল। চলুন এবার আমি এই পোস্ট আপনাদেরকে পড়ে বুঝিয়ে বলি। সন ২০২৩-এর ফেব্রুয়ারিতে সাইড উইন্ডার নামক একজন ইন্ডিয়ান হ্যাকার প্রায় ৭.৫ টেরাবাইট অফ ডেটা পাকিস্তানের ফরেন মিনিস্ট্রি সার্ভার থেকে হ্যাক করে নেয়, যার ভেতর অসংখ্য ইমেল, চ্যাটস এবং ডকুমেন্টস ছিল। ফেব্রুয়ারির ১০ তারিখে ওই হ্যাকার গ্রুপটি খুব অল্প সংখ্যক, মাত্র ২ গিগাবাইটের মতো ডকুমেন্ট লিক করেছিল তাদের দাবি প্রমাণ করতে যে OBL মারা যায়নি, তার মৃত্যু নকল করা হয়েছে। মূলত সাইড উইন্ডারের সঙ্গে কাজ করেছে এমন একজন ব্যক্তি তার নিজের টেলিগ্রামে ১০ থেকে ১২,০০০ ইমেল শেয়ার করেছিল। তারপর পোস্টকারী বলছেন যে আমি নিজে 10+ ইমেলস ডাউনলোড করি ম্যানুয়ালি সেগুলো চেক করার জন্য, এবং তখন আমি এই ইনফরমেশনগুলো পাই। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, পাকিস্তান আর্মি ওভারথ্রো টাইটেলের একটি ডকুমেন্ট এখানে দেখা যাচ্ছে। ডিসেম্বরের ২০২১-এ এটি জেনারেট করা হয়েছিল বা পাঠানো হয়েছিল। পোস্টকারী বলছে যে আমি আগে প্রথম ডকুমেন্টটি ওপেন করি। মেইলটি পাঠানো হয় sco.gov.pk এই অ্যাড্রেস থেকে। এই মেইল অ্যাড্রেস পাকিস্তান আর্মি ব্যবহার করে। মেইলটিতে বলা হচ্ছে, পাকিস্তান আর্মি ওভারথ্রো আইকে ইফ হি ডাজ নট স্টপ স্লেভারি অফ র। আইকে নামক কোনো এক ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করা হবে যদি সে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রয়ের দাসত্ব করা বন্ধ না করে। এবং মেইলে আরও বলা আছে, পাকিস্তানি PM স্টপ স্লেভারি অফ TTP। PM শব্দটি থেকে এবার আমরা বুঝতে পারছি তৎকালীন প্রাইম মিনিস্টার ইমরান খানকে আইকে দ্বারা বোঝানো হয়েছে, এবং বলা হচ্ছে সে তেহলিকে তালেবান অফ পাকিস্তান এবং ইন্ডিয়ান রয়ের দাসত্ব করছে। If PM of Pakistan continues to show respect or soft corner for TTP or any other terror outfit, then Pak military should overthrow Imran Khan and impose military rule in Pakistan. এখানে বোঝানো হচ্ছে তেহরিকে তালেবান অফ পাকিস্তান এবং রয়ের মধ্যে একটা সংযোগ আছে, ইমরান খান যাদের স্লেভারি করছে, দাসত্ব করছে। এই কথোপকথন ২০২১-এ হয়েছিল এবং ২০২২-এ আমরা জানি ইমরান খানকে প্রাইম মিনিস্টারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কোনো ইলেকশনের মাধ্যমে নয়, কোনো রুল রেগুলেশন ফলো করে নয়, একটি মিলিটারি কুয়ের মাধ্যমে। এবং ২০২৩-এ তাকে অ্যারেস্ট করা হয়। অনেক ইনফরমেশন বেরিয়ে আসে রয়ের TTPকে ফান্ড করার ব্যাপারে। আপনার মনে এই মুহূর্তে প্রশ্ন কাজ করতে পারে যে ইমরান খানকে রয়ের এজেন্ট কেন বলা হচ্ছে। ইমেইলের লেখক বিষয়টি ব্যাখ্যা করে বলেছে, সন ২০১৯-এ ইন্ডিয়ান একজন পাইলট যে পাকিস্তানে আটক হয়েছিল, ইমরান খান তাকে মুক্ত করে দেয়, যখন কিনা ওই পাইলটকে বন্দী করে রাখার মাধ্যমে ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করা যেত। প্রাইম মিনিস্টার ইমরান খান তেমনটি করেনি, তাই হয়তো পাকিস্তানি আর্মির মধ্যে এই ধারণার জন্ম হয়। এখানে আরও বেশ কিছু ইনস্ট্রাকশন ছিল, যার মধ্যে একটি হল পাকিস্তানের সমস্ত জনগণকে তাদের সিম কার্ডের সঙ্গে আইডি কার্ড অ্যাটাচ করতে হবে। পাক আর্মির আরও একটি নির্দেশনা ছিল, সকল মসজিদের ইমামদেরকে যেন নির্দেশনা দেয়া হয় জুম্মার খুতবায় বেশি বেশি TTP সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য। এখান থেকে একটি বিষয় আমরা উপলব্ধি করি যে সমস্ত আলেমদেরকে আমরা বিশ্বাস করি যে তারা ইন্ডিপেন্ডেন্ট চিন্তা রাখে, মতামত রাখে। তারাও গোপনে কারো দ্বারা নির্দেশনা পেয়ে থাকে আমাদেরকে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করার জন্য।
পুরো ইমেইল জুড়ে আমরা খেয়াল করেছি বেশ কয়েকটি পরিকল্পনা, বেশ কিছু নির্দেশনা। এর মাঝে আমাদের চোখে এমন একটি ইনফরমেশন ধরা পড়ে, এমন একটি জায়গায় গিয়ে আমরা থমকে যাই, যেটা তখন পোস্টকারীকে, শামাকে এবং এখন এটা জানার পর আপনাকেও অবাক করে দেবে। এখানে হাইলাইটের অংশটুকুতে লেখা আছে, ফাইনালি ইন 4 months পিরিয়ড ইট ইজ পসিবল আয়মান জৌই উড বি কিল্ড ইন পাকিস্তান। অর্থাৎ 4 মাস সময়ের মধ্যে এই ব্যক্তিকে পাকিস্তানে হত্যা করা হবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হু ইজ আয়মান? মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী সংগঠন AQ ওসামার মৃত্যুর পর যেই ব্যক্তি সংগঠনটি পরিচালনা করেছিল এবং ওসামার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেই হচ্ছে আয়মান। তাকে সন 2022-এ মৃত ঘোষণা করা হয়। কাবুল, আফগানিস্তানে আমেরিকা তাকে নিহত করে বলে দাবি করেছিল। তাকে পাকিস্তানে নয়, আফগানিস্তানে হত্যা করার দাবিটা সামনে আসে। তাহলে পাকিস্তান আর্মি এই কথা কেন বলল যে তাকে পাকিস্তানে নিহত করা হবে? তারা ফার্দার লিখেছে, টু লেবেল পাক অ্যাজ এ টেরোরিস্ট হেভেন, পাকিস্তানকে সন্ত্রাসীদের জান্নাত হিসেবে দেখানোর জন্য। ফ্যাক্ট ইজ, হিজ ডুপ্লিকেট উড বি কিল্ড জাস্ট লাইক OBL। কিন্তু বিষয় হল, পাক আর্মি বলছে যে আয়মানের ডুপ্লিকেটকে হত্যা করা হবে, যেমন OBL-এর করা হয়েছিল। OBL মিন্স ওসামা, 2011 সনে যাকে আমেরিকা অপারেশন নেপচুন স্পিয়ার অভিযান পরিচালনার মাধ্যমে নিহত করার দাবি করে। একটি রোমাঞ্চকর নাটকীয় অভিযান চালানোর কথা দাবি করা হয়। ওসামাকে তার ঘর থেকে ধরে এনে এলিমিনেট করার কথা বলা হয়। এত বড় মাপের একজন সন্ত্রাসীকে আমেরিকা অবশেষে এলিমিনেট করতে সক্ষম হয়েছিল। কিন্তু এত বড় একটি অ্যাচিভমেন্ট নিয়ে আমেরিকা কেন ফ্লেক্স করার জন্য তার বডি মানুষকে শো করল না? বরং পুরো দুনিয়াকে বলা হয় তার মৃতদেহ লোকালয় থেকে দূরে সমুদ্রের মাঝে দাফন করা হয়েছে, যেটি খুবই উইয়ার্ড একটি বিষয়। একজন সন্ত্রাসীকে এভাবে ট্রিট করার পেছনে কারণ কি থাকতে পারে? কেন এতটা ব্যতিক্রমভাবে তার সমাধি করা হল? তাকে কি সমুদ্রের মাঝে আসলেই দাফন করা হয়েছে, নাকি কোনো প্রাইভেট আইল্যান্ডের জীবিত অবস্থায় স্মরণ হয়েছে এফস্টিনের মতো ভোগবিলাসী জীবনযাপন করার জন্য? কারণ আমেরিকার স্বার্থে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মোল্লা ওমরকে ধোঁকা দিয়ে 9/11 ঘটনার সঙ্গে নিজেকে জড়িত দাবি করে। আমি এত বছর যাবৎ যে ধারণা নিয়ে এগিয়েছিলাম, হ্যাক হয়ে যাওয়া এই ডকুমেন্টের ইনফরমেশনগুলো আমার থিওরিকে বরং আরও স্ট্রং পজিশনে নিয়ে গেছে। রেডিটে যেই ব্যক্তি এ ব্যাপারে পোস্ট করেছে, তিনি আরও ইনফরমেশন জানার জন্য পূর্ণ 7.5 টেরাবাইটের ডেটা সংগ্রহ করতে ওই হ্যাকারের সঙ্গে যোগাযোগ করেন। ইভেন ওই হ্যাকারকে টাকা পর্যন্ত অফার করা হয় আনপাবলিশড ডেটাগুলো দেওয়ার জন্য। তবে ওই হ্যাকার রিপ্লাইয়ের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেয় যে এই ইনফরমেশনগুলো নট ফর সেল, এগুলো বিক্রির জন্য নয়। সে এই ডেটা কেবল তার গভর্নমেন্ট মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে হস্তান্তর করতে চায়। আপনি এ ব্যাপারে কি ভাবেন, কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আমরা সকলের মতামত সম্মানের সাথে বুদ্ধিমত্তা দিয়ে যাচাই করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।